হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে কিছু কি করব, আজকে কিছু ম্যাথ করব। তা কোথাকার ম্যাথ করব? আমরা করব আরআরবি গ্রুপ ডি, যেটা আগের বছর ফার্স্ট শিফটে এসেছিলো, প্রথম শিফটে এসেছিলো। কত তারিখ? 27 তারিখ এসেছিলো। হ্যাঁ, 27 তারিখ পরীক্ষা যেটা হয়েছিল, তার সকাল 9টা থেকে 10:30টায় প্রথম শিফটে হয়েছিল। এটা 25টাই কোশ্চেন আছে। তো আমরা করব, আশা করছি বুঝতে পারবে। আর খুব সহজ সরল ভাষায় বলবো, তো সবাই সঙ্গে থাকবে পুরো ক্লাস। তো চলো, প্রথম অঙ্ক কী বলেছে দেখা যাক। প্রথম অঙ্ক কী বলেছে দেখা যাক। এই হচ্ছে তোমাদের সামনে প্রথম অঙ্ক। তো কী বলেছে এটা? কি পরিসংখ্যানে 100 নম্বরের পরীক্ষায় 21 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, মানে 21 জন পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 21 জন স্টুডেন্ট ছিল, তারা পরীক্ষা দিয়েছে। কেউ 90 পেয়েছে, কেউ 95, এরকমভাবে অনেকে পেয়েছে। 21 জনে 21 রকম নাম্বার পেয়েছে, বা আলাদা আলাদা যাই হোক পেয়েছে। তো বলছে আমাদের সংখ্যা গুরুমান বা মোড কত? সংখ্যা গুরুমান বা মোড, তো এটা হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্ক। হ্যাঁ, দা সংখ্যা গুরুমান বলতে কি বোঝায়? সংখ্যা গুরুমান বলতে কি, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি, যে নাম্বারটা বেশি জন পেয়েছে, কি বলছি, যে নাম্বারটা বেশি জন, সবচেয়ে বেশি জন পেয়েছে, সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। তাহলে আমরা কি করে কাউন্ট করব? এখানে আমাদের দেখতেই পাচ্ছ কি 4টা অপশান দিয়েছে, তা নিশ্চয়ই অ্যান্সার এই 4টার মধ্যেই হবে। তাহলে যখন দেখছো কি 84 দিয়েছে, তা 84 কতবার আছে দেখে না। 84 কতবার? 84 এখানে একবার আছে 84, তো 84 দেখতে পাচ্ছ তুমি একবার আছে। হ্যাঁ, আর 83 কতবার আছে? 83 দেখে নাও। 83 কই? 83 এখানে দেখছো একবার, 83 একবার, 83ও একবার। 85 এবার দেখে নাও। 85 কই? 1 2 3 4, তো 85 আছে 4বার। আর 87 কই? এক জায়গাতেও নেই, তো এটা এমনি অপশানটা দিয়েছে। তার প্রথমে তা এটা যেহেতু নেই, তো এটা তো কেটে গেল। তাহলে আমাদের দেখতেই পাচ্ছ কি 85 4বার আছে। তা সংখ্যা গুরুমান বার করার এটাই নিয়ম হচ্ছে কি, কোনটা বেশিবার আছে। তো আমাদের ছকের মাধ্যমে দেয়, কিন্তু এমসিকিউ ছকের মাধ্যমে দেওয়া একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো কী হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 4। যে সংখ্যাটা বেশিবার থাকে, অনেক সময় কি হচ্ছে, একটা মাসের এ দিয়ে দেবে দোকানের, কি এত টাকা বিক্রি হয়েছে, তা কোনটা তার সংখ্যা গুরুমান বা মোট। তখন যে টাকাটা বেশি হবে, একইবার থাকবে সেটা, বা 10টা নাম্বার দিয়ে দেবেন, 5 যতবার থাকবে, এরকম বিভিন্ন রকম, যেটা বেশি থাকবে সোজা কথা কি, সেটাই হবে আমাদের সংখ্যা গুরুমান, যেটা মোড। আমাদের মিডিয়ান মোড আর কি আছে, তো কি হচ্ছে, মধ্যমা, মিডিয়ান, মোড, এগুলো। হ্যাঁ, তো চলো তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, দেখো খুব সহজ, লাভ ক্ষতির দিয়ে দিয়েছে। লাভ ক্ষতির কি বলেছে, কি এমআরপি যুক্ত একই ধরনের পণ্যে বাই 6 গেট 4 ফ্রি অফার প্রকৃত ছাড়ের হতো। মানে এরকম একটা ধরো অফার অনেক সময় দেয় না শপিং মলে, কি দুটো কিনলে একটা ফ্রি বা এরকম। তো এরকম বলছে তুমি 6টা কিনলে 4টা তোমাকে ফ্রি দেওয়া হবে। তাহলে এখানে আমাকে আগে বলো টোটাল তুমি কটা পাচ্ছ? টোটাল তুমি পাচ্ছ 10টা, কারণ 6টা কিনছো 4টা ফ্রি পাচ্ছ, টোটাল তুমি পাচ্ছ 10টা পাচ্ছ। কিন্তু ফ্রিতে কটা পাচ্ছ? ফ্রিতে পাচ্ছ 4টা। তাহলে তোমার কি 4টাই তো প্রফিট হয়েছে না, প্রকৃত ছাড় পায় 4টাই তো ছাড় দিয়েছে। তাহলে 4/10। এবার পার্সেন্টেজ বার করার জন্য 100, তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, 4×10 40। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ছাড়ের প্রকৃত পার্সেন্ট হচ্ছে 40। বুঝতে পারলে? এটা কী হয়, মুখে মুখেও করা যায়, লেখার কোনো দরকার ছিল না। কি তুমি 4 পাচ্ছ 10-এ, 10টাতে 4টা ফ্রি পাচ্ছ, তাহলে কটাতে, 100টাতে কতটা পাবে? 40। বুঝতে পারলে? তো এটা হচ্ছে মুখে মুখে করা যেত অঙ্ক, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 40। এইরকম অঙ্ক তোমাদের পড়েছে, ভালো ভালো অঙ্ক আছে। হ্যাঁ, তো কী বলেছে তারপরে একটা দেখা যাক। দেখো কি বলেছে এটাও খুব, এই টাইপের অঙ্কগুলো বারবার আসে, কিন্তু খুব সহজেই করা যায় এই অঙ্কগুলো, খুব সহজে করা যায়। কি বলেছে দেখো, কি এ ও বি একসাথে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা একই কাজ 12 দিনে করতে পারে। তাহলে এ একা দ্বিগুণ কাজ, এটা মাথায় রাখতে হবে, কি একা কত দিনে শেষ করেছে যদি করতে যাও, তাহলে অ্যান্সার আলাদা হয়ে যাবে, কিন্তু এখানে বলছে দ্বিগুণ কাজ। তাহলে এবার দেখো কী করবো আমরা, কি এ আর বি দেখছি একসঙ্গে করছে কত, এ আর বি একসঙ্গে করছে 6 দিনে, আর বি একা করছে 12 দিনে। তাহলে এদের লসাগু বার করো, 6 আর 12 লসাগু কত হয়? 12। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 12 হয়? 2, আর 12-এর সাথে 1। তো এই যে আমরা এটা পেলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এই যে এখানে পেলাম 2, এটা হচ্ছে আমাদের এ বি এর 1 দিনের কাজ, 1 ডে ওয়ার্ক। হ্যাঁ, 1 ডে ওয়ার্ক, 1 ডে ওয়ার্ক। একই রকমভাবে এটা তাহলে কার, এটা হচ্ছে বি এর 1 দিনের কাজ। তাহলে তুমি এখানে দেখছো এ বি 1 দিনে 2 কাজ করছে, বি আবার 1 দিনে কত, 1 কাজ করছে। তাহলে এ বি যদি 2 কাজ করে আর বি 1 কাজ করে, তাহলে নিশ্চয় কি
এর কাজ কত হবে, এর কাজ হবে এ বি যত কাজ করছে সেটা থেকে বি কাজ, তাহলে 2 - 1, এখানে দেখেই তো বোঝা যাচ্ছে কি 1 কাজ করছে। এবার আমাদের কি বলেছে কি এ একা কাজ, একা দ্বিগুণ কাজ, তাহলে আমাদের টোটাল কাজ ছিল আগে কত 12, তাহলে এখন ডবল কাজ দ্বিগুণ কাজ, দ্বিগুণ কাজ মানে কি টোটাল ওয়ার্কটা তাহলে কী রকম হয়ে যাবে 2 × 12, তাহলে এটা হয়ে যাবে 24। এবার 24 এ কত দিনে করবে, তাহলে এর একদিনের কাজ হচ্ছে 1, তাহলে 24/1 মানে 24, তাহলে এ একা কাজ দ্বিগুণ কাজটি কত দিনে শেষ করবে 24 দিনে। বুঝতে পারলে এটা হচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 20 সেকেন্ডের অঙ্ক। আমি বোঝানোর জন্য এত কিছু লিখলাম, কিন্তু এত কিছু লেখার দরকার নেই, জাস্ট তুমি এটা লিখবে ডাইরেক্ট 24 পাচ্ছ। এখানে তুমি দেখতেই পাচ্ছ কি এ বি দুজনে কী কাজ করছে 2 কাজ করছে, তাহলে বি 1, তাহলে নিশ্চয়ই যখন বি যদি 1 কাজ করছে তাহলে এও 1 কাজ করছে, তবেই তো 1 আর 1 মিলে 2 হচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে দ্বিগুণ কাজ বলেছিল তার জন্য 2 দিয়ে গুণ করলাম। এইখানেই অনেকে এ হয়ে যাবে, অ্যান্সারটা 12 মেরে চলে আসবে। বুঝলে? তো দ্বিগুণ কাজটা সবসময় মাথায় রাখতে হবে। চলো নেক্সট কী আছে দেখা যাক। দেখো নেক্সট কী দিয়েছে। একটি শ্রেণীর 26 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 26 বছর, শিক্ষকের বয়স যোগ করলে বয়স 27 বছর হয়, গড় বয়স 27 বছর হয়, তাহলে শিক্ষকের বয়স কত? তো এগুলো খুব সহজ। দেখো এখানে যেহেতু একই দিয়ে দিয়েছে কি 26 জনের যখন বয়স কত, গড় বয়স হচ্ছে 26 বছর, আবার কি একজন বেড়েছে মানে 27 জন যখন হলো তখন 27 জনের 27, তো তুমি দুরকমভাবে করা যায়। তো যেটা আমরা কী করি সহজ, তো এটা হচ্ছে দেখো 26 × 26 এইরকম করতে পারো। তো 26-এর স্কোয়ার কত হয় 676, আর এখানে দেখতে 27, আবার একজন তো টিচারও যোগ হয়েছে, তাহলে 26 আর 27, 27 × এটাও 27, 27 × 27, তো 27 × 7 কত হয় 729। তো এদের মধ্যে তাহলে শিক্ষকের বয়স যোগ হয়েছে তখনই তো 729 হয়েছে, ছাত্রটা যখন ছিল 676 ছিল, তাহলে এখান থেকে তুমি 24 পাচ্ছ আর এখান থেকে 29, তাহলে 24 আর 29 কত 53 হয়ে গেল অ্যান্সার। তো এটা হয়ে গেল একদম বেসিক নিয়মে, মানে গুণ করে যেটা নর্মাল, এটাও বেশি টাইম লাগলো না। কিন্তু যখন একটু অন্য কিছু দিয়ে দেয় কি 26 জনের বয়স ধরো কত, ওজন দিয়ে দিল 80 কেজি করে একজনে বাড়লো, তখন একটু ইয়ে হয়, তখন কীভাবে করি আমরা, ধরো এটা কি 26 জনের বয়সের গড় হচ্ছে 26, এটা সেকেন্ড প্রসেসে বলছি, হ্যাঁ। আর এটা হচ্ছে 27 জনের বয়সের গড় 27, তাহলে কি হচ্ছে এখান থেকে 1 বাড়ছে, এখানে 1 বাড়ছে, তাহলে আমরা যেটা বার করব সেটা হচ্ছে কি হচ্ছে এই যে 1 এর সঙ্গে নিচেরটার গুণ, তাহলে কী হয়ে গেল 27, আর প্লাস এই যে 1 এর সঙ্গে এই ওপরটার গুণ, এটার গুণ, মানে একটার নিচেরটার সঙ্গে গুণ একটার ওপরটার সঙ্গে গুণ, তাহলে 26, তাহলে 27 আর 26 হয় 53, এটা হয়ে গেল অ্যান্সার। অনেক এখানে 1 1 এসছে বলে সহজ মনে হচ্ছে, কিন্তু অনেক সময় এখানে দেখা গেল 5 এলো, এখানে 3 জন বাড়লো, তখন যে 3 জন বাড়লো তাদের তখন এই 3-এর সঙ্গে এটার গুণ হবে, এই 5-এর সঙ্গে এটার গুণ হবে। বুঝতে পারলে? তো এইরকমভাবে করা যায় গড়ের অঙ্কগুলো, এভাবে করলে তুমি বেশি সব রকম অঙ্ক করতে হবে। বুঝলে? তো যেরকমভাবেই করতে এই অঙ্কটা সহজ ছিল। চলো নেক্সট কী আছে দেখো, একটা জাস্ট মান নির্ণয় করতে বলে দিয়েছে। তো দেখো পি আর কিউ এর মান দিয়ে দিয়েছে, পি এর মান হচ্ছে 6 আর কিউ এর মান হচ্ছে -3, হ্যাঁ। নিয়ে আমাদের বলেছে পি কিউ -3p² + 3p + 3q + 3q² + qq। তাহলে দেখতে পাচ্ছ কি এখানে অনেকেই ভাববে কি ফর্মুলা যদি আসছে, ফর্মুলা আসার আমাদের এখানে দরকার নেই, ফর্মুলা আসবে বা আসতেও পারে, আমি বলছি না আসবে না, কিন্তু আসছে না, পি কিউ তো নেই না। তো দেখো কিভাবে করব। দেখো এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কিউ এর মান -3 আছে, কি আছে কিউ এর মান -3, এখানে অলরেডি 3 আছে, তাহলে কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে কিউ এর স্কোয়ার মানে এটা 27 হয়ে যাবে, আর এটা -q মানে -27 হয়ে যাবে। তাহলে তুমি এটা প্রথমেই কেটে দিতে পারো, এটা তো 0 হয়ে যাচ্ছে কেটে, ঠিক আছে। তো এটা আর আমাদের দরকার নেই। তাহলে এবার পি এর কিউব মানে 6 এর কিউব কত হয় 216, আবার কত হচ্ছে 3 × 36, তাহলে 36কে 3 করলে কত হয় 108। তারপরে হচ্ছে এটা এটা মাইনাস হবে সমান না, হ্যাঁ মাইনাস, কারণ দেখো পি -3 দিয়েছে, হ্যাঁ। আর 3p মানে 18 + 18, ঠিক আছে। এবার +3q, তাহলে +3 মানে -3 × 9, কারণ কিউ এর মান 3, ব্যাস। এবার যোগ বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো এখানে তুমি 18 + 18, এখানে -9, তাহলে এখানে তো 9 হয়ে গেল, +9, তাহলে এটা হয়ে যাচ্ছে 99, তাহলে এখানে 216 আর এখানে থাকছে কি 99, বাদ দিয়ে দাও, 216 থেকে 99 বাদ, তো তুমি 100 বাদ দিলে কত হয় 116, তো 99 বাদ দিচ্ছ 117। বুঝতে পারলে কী করলাম, এখান থেকে 18 আর 9 যদি আমরা করি তাহলে এখানে +9 থাকবে,
আর 108 থেকে 9 বাদ দিলে কত হয়, কারণ -108 ছিল, 108 থেকে 9 বাদ দিলে 99 হয়, তো 99 তার জন্য এখানে বাদ দিলাম, আর 216 তো আমাদের ছিল, বুঝতে পারলে? তো এগুলো যার যত ক্যালকুলেশন স্পিড থাকবে সে তাড়াতাড়ি করতে হবে, অন্য কিছুই না। আর কঠিন কোনো ফর্মুলা টর্মুলা আসে না, ডাইরেক্ট তুমি এটা কেটে দিলে একটু ক্যালকুলেশনটা তোমার কম করতে হবে, আর কিছুই না। চলো, আশা করছি বুঝতে পারছো। তো চলো নেক্সট কোশ্চেনটা পড়ো। প্রথমে এই অঙ্কটা আমি আমার পেজে দিয়েছিলাম, ফেসবুক পেজে দিয়েছিলাম, হ্যাঁ। তো অনেকেই ভুল করেছে, কি ভুল করেছে বলবো না, ভুল করেছে বলবো অবশ্য, আবার ভুল করেছে বলবো না, কারণ তারা এই লাইনটাই পড়ছে না। এই লাইনটাই তো মেন আমাদের, পজিটিভ ডিফারেন্স বিটুইন টু নাম্বার। জাস্ট ওরা কী করছে, দ্বিতীয় নাম্বারটা বার করে অপশান 216 মেরে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ভুল, হ্যাঁ। তো পরীক্ষায় হচ্ছে কোশ্চেনটা পড়তে হবে, প্রথম থেকে শেষ অবধি কোশ্চেনটা যদি না পড়ো ঠিকঠাক করে, লাস্ট মোমেন্টে যদি অন্য কিছু চেয়ে নেয় তাহলে অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি দেখলাম অনেকেই ভুল করেছে। তা কি হচ্ছে, আমরা জানি HCF ইন্টু LCM, HCF ইন্টু LCM সমান প্রোডাক্ট অফ টু নাম্বার, হ্যাঁ। আর পুরো লিখলাম না, প্রোডাক্ট অফ টু নাম্বার। তাহলে কি হচ্ছে, HCF কত দিয়েছে 18, LCM দিয়েছে 1512, আর 126 দিয়ে ভাগ হবে, তাহলে আমরা সেকেন্ড নাম্বার পাবো 126 দিয়ে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটা পাবো। তাহলে 18 দিয়ে কাটে, 18 ঘরের নামটা টানলে ডাইরেক্ট কাটতে পারবে, না হলে পারবে না। 5 18 90, 6 18 108, 7 18 126। এটা এবার 7 দিয়ে কাটো, 7 2 14, 1 11 থাকছে, 7 1 7, তাহলে 4 42, 6 7 42, 216। আমি কি বললাম, 7 দিয়ে কেটে গেলো 216। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড নাম্বারটা পেলাম, ধরো বি পেয়ে গেলাম, এটা বি নাম্বারটা, হ্যাঁ, সেকেন্ড নাম্বারটা পেলাম। কিন্তু আমাদেরকে এটা চেয়েছে, সবাই এখানে এটা অ্যান্সার দিয়ে চলে যাচ্ছে, এটা অ্যান্সার দিয়ে, কিন্তু এরপরেও করতে হবে কি বলছে, পজিটিভ ডিফারেন্স। তাহলে আমাদের একটা নাম্বার হচ্ছে কত, 126, এটা তো বলে দিয়েছে। আর একটা নাম্বার পেলাম 216, তাহলে 216 থেকে 126 বিয়োগ করতে হবে, আর কিছুই না, 126। তো কী হচ্ছে 09, বাস আমাদের অ্যান্সার হবে 90। তো তাড়াহুড়ো করে সবাই, অনেকেই ভুল করেছে, অনেকেই আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ম্যাথ এক্সপার্ট, হ্যাঁ। তো ওখানে গিয়ে দেখতে পারো। তারপরেরটা কী আছে, কি বলেছে দেখো, কি একটি বস্তু এত দামে কিনেছে, 8,900 টাকায় কিনেছে, এর মূল্য 40% প্রথমে বৃদ্ধি করে, চিহ্নিত মূল্য মানে দাম রাখলো, MRP যেটা বলে, হ্যাঁ। দেখো তার জন্য এখানে মার্ক লিখেছে, মার্ক প্রাইস, হ্যাঁ। তারপরে চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দিয়ে বিক্রি করে, তার শতকরা লাভ কত। যখনই আমাদের শতকরাতে চেয়েছে তখন কি এটার আমাদের আর কোনো গুরুত্ব আছে, এটা আমাদের এখানে গুরুত্ব নেই। আমরা শুধু ক্যালকুলেশন বাড়াতে কেন যাব, আমরা ধরে নিচ্ছি কি জিনিসটার দাম 100 টাকা ছিল, ঠিক আছে। তাহলে এবার 40% বাড়িয়েছে দাম, তাহলে কত হয়েছে, 140 হয়েছে। ওটাই তো বলেছে কি দাম কেনার পরে 40% বৃদ্ধি করেছে, তাহলে 40% বৃদ্ধি করলে 100 টাকা যদি দাম থাকে, 40% বৃদ্ধি করলে 140। তারপরে বলছে 5% ছাড় দিয়েছে, তো 140 থেকে 5% ছাড় বার করে নাও। 5% ছাড় মানে কত, 19/20। তোমাকে ডাইরেক্ট লিখতে হবে এগুলো, তুমি 95/100 লিখলে টাইম যাবে, অন্য কিছু না। এবার এটা দিয়ে কেটে দাও, কত হয়ে যাচ্ছে 7, 7 19 কত, 133। তাহলে 100 দাম ছিল, এখন কিনতে যাচ্ছ ছাড় পাওয়ার পর 133, হ্যাঁ। দাম ছিল 100, আমরা দাম বাড়ালাম 40, নিয়ে কত হলো 140, নিয়ে এবার আমরা পাচ্ছি এখন 133। তাহলে লাভের শতকরা, তাহলে 100 টাকায়ও কিনেছিল, বিক্রি করছে 133, তাহলে লাভ কত 33%। 100 টাকায় কিনে 133 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়ে গেল 33। তুমি এটা বসিয়েও করতে পারতে কি, এটাকে প্রথমে 40% বাড়াতে, তারপরে 5% কমাতে, ক্যালকুলেশন করতে টাইম লাগতো, অন্য কিছু না। আর আমাদের অঙ্কে হচ্ছে টাইমেরই খেলা। তো 100 থেকে 140 ডাইরেক্ট তুমি 140 লিখবে, 140 থেকে 5% ছাড়, বাস অ্যান্সার। তো এইভাবেই আমাদের অঙ্কগুলো শর্ট করে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সটটা কী আছে দেখো, পড়ো। প্রথমে কি বলেছে, 20%, একটি সংখ্যার 20%-এর সাথে 90 যোগ করলে ফলাফল সেই সংখ্যার সমান হয়, সংখ্যাটির 80% কত। তাহলে দেখো বলছে 20% একটা সংখ্যার সঙ্গে 90 যোগ করলে সেই সংখ্যাটা হয়। তো আমরা এক্স ধরবো না, অনেকে, এটাও আমি একটা আমার পেজে দিয়েছিলাম, তো ওখানে এক্স ধরে অনেকে করেছে, ভুল বলবো না, ভুল অবশ্যই না, কিন্তু তুমি অত কঠিন করতে যাবে কেন। তোমাকে বলেছে 20%-এর সাথে তুমি কত বাড়িয়েছো, 90 যোগ করেছো, নিয়ে সেই সংখ্যা এসছে, সেই সংখ্যা বলতে কত 100%। আমাদের 100% মানেই তো সেই সংখ্যাটা, 20% বাড়িয়েছো, তাই 100%। এবার 20% থেকে কম করবে, বিয়োগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, এখানে 90 থাকবে, 20টা ওইদিকে গেলে হয়ে যাবে 80%, বুঝলে। তো তোমাকে জাস্ট কী বলছে, সঙ্গে সঙ্গে তুমি ভাবার জন্য, এটা এক ধরে হবে না বলছি না, কিন্তু এই এত তাড়াতাড়ি হবে না। 80% তাহলে কত হয়ে গেল, 80% মানে এই সংখ্যাটা 90। তো জাস্ট একটা লাইন না করলে হতো, তুমি মুখে মুখে করতে পারতে, এই 20% বাড়াচ্ছি তখন 90 হচ্ছে,
100% হচ্ছে। 100% থেকে আমরা 20% বাদ দিলে কত? 80%। 80% মানেই তো 90, বুঝলে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো হচ্ছে শর্ট ট্রিক, বুঝলে? ম্যাক্সিমাম 5 থেকে 7 সেকেন্ড এগুলো। এবার কি বলেছে এটা দেখো, কি বলেছে, একটি ধাতব দণ্ডকে এ বি সি এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এ বি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 9:20 আর সি বি এর দৈর্ঘ্য বলে দিয়েছে 5:11। তা দেখো অনেক সময় কি সি বি দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বি আর সি আমরা প্র্যাকটিস করে যাই। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা এ বি হচ্ছে কত? 9:20, সিবি তো আমাদের কি বিসি বার করে, বিসি লিখলে অসুবিধা আছে কি? অসুবিধা নেই, বিসি লিখলে কত হয়ে যাবে? 11:5। আবার কি বলেছে, এ ও সি এর দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এ বি সি এর অনুপাত বার করতে হবে। তাহলে আমরা কি এ অনুপাত বি অনুপাত সি, এখানে অনেকে কী করবে, এই বিকে আর এই বিকে সমান করবে। তা আমি বলছি ওই রকম করার দরকার নেই, তুমি জাস্ট এটাকে গুণ করে দাও, 9 11 99, কোনাকুনি গুণ করে দাও, 5 11 আর 20 কত হয়? 220। তারপরে এটার সাথে এটা 5 20 100। আমি কি করলাম দাঁড়া, 100টা ঠিক করে, হ্যাঁ 100 হচ্ছে এটা। তা কী করলাম, প্রথমে এই দুটো গুণ করলাম, হ্যাঁ মানে 9 আর 11, তারপরে হচ্ছে কোনাকুনি, যদি দুটো অনুপাত দিয়ে যায় এইরকমভাবে আমরা বার করি। হ্যাঁ 11 তার মানে তো এই দুটো সমান করলাম, আর তার সঙ্গে তারপর এটা শেষ দুটো গুণ করলাম, বুঝতে পারলে? তাহলে এটা পেয়ে গেলাম। এবার বলেছে এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেমি। তা এ হচ্ছে 99 আর সি হচ্ছে 100, তাহলে এদের দৈর্ঘ্যের পার্থক্য বলে দিয়েছে কত? আমরা এই অনুপাতে পাচ্ছি 1, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 10 সেমি। নিয়ে আমাদের বলছে মোট দৈর্ঘ্যটি। তাহলে এবার আমাদের 3টের যোগ করবো, এ বি সি এর যোগ করলে কত হচ্ছে? দেখো 220 তো আছে, 99 আর 100, 199। তা তুমি এখান থেকে 1 নিয়ে নিলে কত হবে? 100 হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে? 100 100 200, আর এখানে 219, তার মানে 419। তো 419-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 4190, মানে 4190 সেমি, বুঝতে পারলে? তাই এটা অনেক সময় এটাকে যদি কিমিতে দিয়ে দিত 4.190। হ্যাঁ, বুঝতে পারলে? তো এইভাবে হচ্ছে আমাদের এটা অ্যান্সার। এইরকমভাবে অনেকে কুরিয়ার এটাকে সমান করতে গিয়ে অনেক কিছু গন্ডগোল করে দেয়। তো ডাইরেক্ট কোনাকুনি গুণ, সামনাসামনি গুণ, বাস এন ধরতে গেলে উল্টো। চলো তারপরে কি আছে, তারপরটা কি বলেছে দেখো, পড়ো কি বলেছে দেখো। পড়া হয়েছে? আশা করি হয়েছে। তো কী হচ্ছে, প্রথমে নিজে পড়বে, তারপরে নিজে ভাববে, তারপরে আমার সলিউশন দেখবে। তুমি যদি নিজে একদমই আমার সলিউশন দেখতে যাও ডাইরেক্ট, তাহলে তোমার নিজের মাথা কী কাজ করলো? নিজের মাথাকেও কাজ করাতে হবে, বুঝলে? তো কী বলেছে, কি 325 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন মানুষকে 45 সেকেন্ডে অতিক্রম করে। বলছে বিপরীত দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 440 মিটার দীর্ঘ আর একটি ট্রেন সম্পূর্ণ অতিক্রম করতে প্রথম ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি 325 মিটার প্রথম ট্রেনটির দৈর্ঘ্য, ও একটা মানুষ ছুটে আসছে একই দিকে। হ্যাঁ দেখো বলেছে একই দিকে। তা প্রথম কথা আমরা একটা জিনিস জেনে যাই কি, যখন ট্রেন একই দিকে দৌড়াবে, দুটো ট্রেন ধরো, দুটো লাইনে একই দিকে যাচ্ছে, তখন তাদের স্পিড কী হয়? বিয়োগ হয়ে যায়, স্পিডটা বিয়োগ হয়ে যায়। আর যদি কি হয়, উল্টো দিকে, একটা এই দিকে আসছে আর একটা এই দিকে যাচ্ছে, হ্যাঁ ধরো এর স্পিড এ, এর স্পিড বি, তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে যোগ হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের গন্ডগোল লাগায়। তো দেখো একই দিকে বলেছে, তার মানে প্রথমে ট্রেনটাও যেদিকে যাচ্ছে, ধরো ট্রেনটা এইদিকেও যাচ্ছে, মানুষটাও ওইদিকে যাচ্ছে, তখন কত সেকেন্ড সময় লাগছে? 45। কিন্তু ট্রেনের স্পিড বলেছে কি, প্রথম ট্রেনটির স্পিড তো বলেইনি আমাদের, তাহলে প্রথম ট্রেনটির আগে স্পিড বার করবো। তুমি দেখতে পাচ্ছ কি 325 মিটার, তো দেখো 325 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। কত কিলোমিটার বেগে যাচ্ছে মানুষটা? 5 কিলোমিটার পার বেগে, আর একই দিকে। তাহলে আমি একই দিকে হলে কী হয় বললাম? মাইনাস হয়। তাহলে কত? একই দিকে হলে নিশ্চয়ই ট্রেনের গতিবেগ বেশি হবে মানুষের থেকে, তাহলে x-5 আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ x, তাহলে একই দিকে তার জন্য বিয়োগ। কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিলোমিটার পার আওয়ার, আমরা ট্রেনেরও গতিবেগ কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম, কারণ একই একক, তবেই তো বিয়োগ করতে পারবো। এবার কিন্তু ওপরে দেখতে পাচ্ছ মিটার, তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ, 18 নিচে লিখবো, 18 নিচে লিখবো না, ডাইরেক্ট ওপরে লিখে দেবো। 5/18 হয়। কী করে হয় আশা করি জানো? মানে 3600 সেকেন্ড বাই 1000, 3600 সেকেন্ড বলছি, হ্যাঁ ওপরে হবে কি 100 মিটার, 100 মিটার, আর নিচে হবে 3600, কাটাকাটি করলে 5/18 পাবে। এটা তখন টাইম কত লাগছে দেখো? 45 সেকেন্ড, 45 সেকেন্ড। তাহলে এটা কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 5 25, এটা কাটলাম। এবার 9 দিয়ে এটা কাটছে, 5 9 45, 9 2 18,
এই 5টা এখানে কাটছে, 5 13 65। তাহলে আমরা এক্স মাইনাস 5 সমান 13 দুগুণে 26 পেলাম। তাহলে এক্স সমান কত? 31। এই এক্সটা কী ধরেছিলাম? প্রথম ট্রেনটির গতিবেগ, মানে প্রথম ট্রেন, তাহলে 31 কিলোমিটার পার আওয়ার। দেখো একই বিয়োগ করেছি, তার জন্য এখানে এটা কিলোমিটার পার আওয়ার হবে। হ্যাঁ, 31 কিলোমিটার পার আওয়ার বেগে আমরা প্রথম ট্রেনটার স্পিড পেয়ে গেলাম। ঠিক আছে, আর এবার কি হচ্ছে, তার আগে একবার একটা বলতে ভুলে গেছি, কি আমাদের কি, আমরা কি জানি, ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে ওখান থেকেই দেখো ডিস্ট্যান্স বাই কী করলাম, স্পিড, তাহলে আমরা যেটা পেলাম সেটা টাইম। তাই এটা হচ্ছে ফর্মুলা, ডিস্ট্যান্স ইন্টু স্পিড, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে কি হচ্ছে, দ্বিতীয় ট্রেনটির আমরা এটা স্পিড পেয়ে গেলাম। এবার দেখো কী বলছে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে 440 মিটার, আর ও কত বেগে চলছে, 20 কিলোমিটার বেগে। তখন কি বলছে, একটা ট্রেনকে আর একটা ট্রেন কী বলছে, সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় লাগবে, বিপরীত দিকে। এটা হচ্ছে মেন, এই জিনিসটা আমি খুঁজছিলাম, কি বিপরীত দিকে, মানে একটা ট্রেন এটা এই দিকেই চলছিল যাচ্ছে, আর কি আসছে, আর একটা ট্রেন এই দিক দিয়ে আসছে, তাহলে তাদের স্পিড যোগ হবে, আর তাদের কি দৈর্ঘ্য যোগ হবে। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত, 325 মিটার, দ্বিতীয়টার 440। তাহলে 325 আর 440 কত হয়, 300 আর 400 700, 25 আর 40 কত হয়, 65। তাহলে 765 হচ্ছে দুজনের দৈর্ঘ্য। এবার কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 31। তাহলে কি হচ্ছে, 20 আর 31 51, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার। তাহলে কী হবে, আমরা একই রকমভাবে মিটার পার সেকেন্ড করবো, তাহলে 5/18। বুঝতে পারলে, এই জিনিসগুলোই টাইম স্পিডের মেন হচ্ছে এই চেঞ্জ করা। তাহলে এবার এটা কাটছে কি দেখে নাও তো, 5 দিয়ে আগে এটা কাটছে দেখতে পাচ্ছ কি, 5 15 75, 3 5 15, এটা 5 দিয়ে কাটলাম তো 51 আর 153, 3 দিয়ে গুণ করলেই তো ওটা হচ্ছে। তাহলে 3 18, 3 ইন্টু 18, 3 18 কত, 54। এটা হচ্ছে সেকেন্ড, কারণ মিটার পার সেকেন্ড করেছিলাম, এখানেও মিটার ছিল, এখানেও মিটার ছিল, পার সেকেন্ড বলতে উপরে বাই উঠে যাবে সেকেন্ডে, তাহলে 54 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 54 সেকেন্ড। তো এগুলো বোঝাতে অনেক টাইম লাগলো, তুমি যদি এই জিনিসগুলো না জানো তাহলে তুমি এই অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। প্রথমে আমরা প্রথম ট্রেনটার স্পিড বার করে নিলাম। প্রথম ট্রেনটার স্পিড বার করা মাত্র কি, জাস্ট দ্বিতীয় ট্রেন, কিন্তু এখানে দেখতে হবে কি একটা এক সময় কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, একবার বিপরীত দিকে। এই অঙ্কে একই আর বিপরীত দিকটাই খেয়াল রাখতে হয় বেশি, আর চেঞ্জ তো করতেই হবে তোমাকে, কোন দিক, মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, যেখানে যেরকম চাইবে। তারপরটা কি বলেছে দেখো, কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 542 সেমি স্কোয়ার, বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, মানে 2/5 চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তো এই অঙ্কটা দেখে অনেকেই ভাববে কি আমাদেরকে কি পরিমিতির অঙ্ক দিয়ে দিয়েছে, চোঙের অঙ্ক, ফর্মুলা, তো এখানে কি ফর্মুলার কোনো দরকার আছে? বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2/5, সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, অঙ্কটা হচ্ছে 2/5 ইন্টু বক্রতলের সমগ্র তলের ক্ষেত্রফল 542। সবাই বলবে কি আমি এখানে কি করব, গুণ করব, তারপরে 5 দিয়ে ভাগ করব। আমি বলবো সেটা কেন করব, আমরা এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করবো। কিছু চেঞ্জ হলো কি, কেটে তো গেল, যা ছিল তাই আছে। তাহলে আমরা কিছু অবশ্যই চেঞ্জ হলো, তার মানে 4 পেলাম, 4 দিয়ে এটাকে গুণ করো, 4 2 8, 4 4 16, 1 হাতে 4 5 20, 21, আর নিচে কত হয়ে গেল, 10 হয়ে গেল। আর তোমার কি ভাগ করার দরকার আছে, তুমি অ্যান্সার এটা মেরে এগিয়ে যাবে, 216.8, কারণ একটার 10-এর জন্য এখানে দশমিক হয়ে যাবে। তো এটাই, যখনই নিচে 5 থাকবে ভাগ করার আগে 2 দিয়ে গুণ করে দাও দুটোকে ওপর নিচকে, তাহলে 10 হয়ে যাবে, একটার পর 10। 25 থাকলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে গুণ করে দাও, বুঝলে? তো এইরকমভাবে তাহলে টাইমগুলো সেভ হয়। তুমি এখানে গুণ করবে 2 দিয়ে, তারপরে আবার 5 দিয়ে ভাগ করবে, অবশ্যই এটার থেকে বেশি টাইম লাগবে। কিন্তু একটু যদি ধ্যান রাখো কি, আমরা নিচেকে 10 করে দেবো, অনেক সময় 100 করতে হয়, অনেক সময় 1000 করতে হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে 10 আর 100তেই কাজ চলে যায় আমাদের পরীক্ষায়। হ্যাঁ, তো এইরকমভাবে এবার আসি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এটাই তো বলেছে, বক্রতলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফলের 2/5, 2/5, তো এটাই করে দিলাম। এবার দেখো তাহলে চোঙ কীরকম হয়, চোঙ দেখো, ছবি খুব একটা ভালো আঁকা হচ্ছে না আমার দ্বারা এখানে। হ্যাঁ, তো কী হচ্ছে, এইরকম হয় চোঙ, এটা হয় চোঙ। তা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কী হচ্ছে, টোটাল সারফেস এরিয়া, যেটাকে সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটার ফর্মুলা হয়, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া, মানে বক্রতলের ক্ষেত্রফল বলতে তোমার এটা 3D পিকচার। তো তুমি একটা ধরো পাইপ নিয়েছো, পাইপের সাইডগুলো, হ্যাঁ, যখন তুমি পাইপটাকে ধরতে যাবে তোমার আঙুলগুলো বাঁক হবে, সোজাভাবে পাইপ ধরতে পারবে না। তো কী হচ্ছে, ওটা হচ্ছে সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তো এটা ফর্মুলা হয় 2π আর h বর্গ একক। হ্যাঁ,
এবার সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমরা বক্রতল বা পার্শ্বতল, হ্যাঁ এইরকম। এবার সমগ্র তলের ক্ষেত্রফল তুমি তখন এই জায়গাটাও তোমাকে লাগবে, এই জায়গাটাও লাগবে, তো এটা আমাদের অ্যাকচুয়ালি বৃত্ত হয়, হ্যাঁ। তা বৃত্তের ক্ষেত্রফল তাহলে এখানে 2πr/h, আর দুটো বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল কী হয় πr², কিন্তু দুটো আছে তার জন্য 2πr²। তার জন্য আমরা ফর্মুলাটাকে এখান কী করে লিখি, ফর্মুলাটাকে এখান থেকে 2πr কমন নিয়ে কি লিখি h+r। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে 2πr কমন নিলে h পড়ে থাকছে, এখানে 2πr নিলে h। তা আমরা যখন কী লিখি সমগ্র তলের ক্ষেত্রফল, তো এটা লিখি 2πr h+r, আর বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। কিন্তু আমাদের এখানে ফর্মুলার কোনো দরকারই ছিল না, বুঝলে, জাস্ট মাথাটাকে খেলানোর জন্য অঙ্কটা দিয়েছে, কিছুই দেয়নি, জাস্ট একটা বলেছে একটা নাম্বার এটা আর একটা নাম্বার হচ্ছে 2/5 ওটা, তাহলে ওই দ্বিতীয় নম্বরটা কি, জাস্ট ওই রকমই ভাবতে পারো, বুঝতে পারলে, সহজ ছিল। নেক্সট কী বলেছে এটা দেখো, পড়ো আগে, নিজে পড়বে তারপরে আমার উত্তর দেখবে কি করে তুমি নিজে ভাবছো আর আমি কিভাবে ভাবছি, ওই ভাবনাটাই চেঞ্জ করতে হবে। তুমি যদি ভাবো কি ওই রকম সহজ প্রসেসে আস্তে আস্তে করে করবো, টাইম পাবে না, অঙ্ক উত্তর মিলবে, টাইম পাবে না। তো দেখো কী বলছে, একটি ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্যের তুলনায় 40% কম। তাহলে আমরা কি এই লাইনটা থেকে একটা জিনিস পাবো, ওয়াশিং মেশিনের মূল্য বলছে 52% বৃদ্ধি পায়, টিভির মূল্য 76% কমে যায়। তাহলে 5টি ওয়াশিং মেশিন, দুটো টিভির মোট মূল্যের শতকরার পরিবর্তন কী হবে। তাহলে দেখো আমরা এখানে দেখছি টিভি, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, হ্যাঁ। তো টিভির মূল্য বলছে কি ওয়াশিং মেশিনের মূল্য টিভির তুলনায় 40% কম। তা টিভি যদি 100 হয়, টিভির মূল্য যদি 100 হয়, তাহলে ওয়াশিং মেশিন হচ্ছে 40% কম, মানে কত 60। এটা তো বুঝতে পারছো, আশা হচ্ছে ওয়াশিং 40% লেস বলেছে, 40% কম বলেছে, হ্যাঁ। তাহলে কী হচ্ছে, যদি টিভির মূল্য 100 হয়, ওয়াশিং মেশিনের 60। এবার কী বলেছে, ওয়াশিং মেশিনের মূল্য 52% বৃদ্ধি পায়। তো ওয়াশিং মেশিন এটা ছিল 60 থেকে 52% বৃদ্ধি, মানে কত 152/152% বৃদ্ধি পায়। তুমি এখানে কি কাটাকুটি করতে যাবে, একটা শূন্য উড়িয়ে দাও, বাদ বাকি সব করে দাও। তাহলে কী হচ্ছে, একটা শূন্যর নিচে 10, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটবে, তারপরে তো 5 দিয়ে কাটবে না, তো আমরা দরকার কি 2 দিয়ে কাটার, আবার যেহেতু ভাগ করতে হবে, তো 10 নিচে থাক। তাহলে কী হচ্ছে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এক হাতে থাকলো 6 15 90, তাহলে কত হয়ে গেল 91। আর তুমি দেখছো নিচে 10 আছে, তার জন্য 91.2, 91.2। তাই এটাই হচ্ছে নিচে 10 টাকার সুবিধা। আর এটা কত পার্সেন্ট কী হয়েছে বলছে কি, এবং টিভির মূল্য 76% কমেছে, এটা বেড়েছে, এটা কমেছে। তাহলে 100-তে 76% কমা মানে কত 24, বুঝলে। 100 যেহেতু আছে তার জন্য ক্যালকুলেশন করলাম না, তুমি করতে পারো 100 × 24/100, তার মানে ডাইরেক্ট তো ওটা 24ই আসবে, তো ওটা করার দরকার কি আমাদের। তা ঠিক আছে, এবার কি বলেছে কি, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ, বা কত শতকরা পরিবর্তন হয়েছে। তাহলে আগে কটনি বলছে কি, তখন 6টা ওয়াশিং মেশিন, তাহলে একটা ওয়াশিং মেশিনের দাম 60 টাকা, তাহলে 6টা ওয়াশিং মেশিনের দাম কত হবে 36, মানে 360। আবার বলেছে কথা, দুটো টিভি, একটার দাম 100 টাকা, তাহলে দুটোর দাম 200 টাকা। তাহলে প্রথমে দাম দেখো, এটা হচ্ছে কত 200 আর 360, না সরি 5টা বলেছে, 5টি ওয়াশিং মেশিন, এখানে 6টি না সরি, এখানে হচ্ছে 5টি ওয়াশিং মেশিন। তাহলে 5টি ওয়াশিং মেশিন হলে কি হবে, সরি একটু এর জন্য 6টি না 5টি, তাহলে কি হচ্ছে 5 6 30, মানে 300। তা ওয়াশিং মেশিনের 5টার মূল্য হচ্ছে 300, আর টিভির দুটোর মূল্য 200। এবার টিভির আবার দাম কমেছে না 24 হয়েছে, তখন দুটোর কত হয়ে যাবে 48 হয়ে যাবে। আর এটার 5 দিয়ে টাকা গুণ করতে হবে, 91কে 5 দুগুণে 10, 10-এর শূন্য দশমিক একটা, 5 1-কে 5 আর 1-কে 6, 5 9 45, তাহলে 456 আর 48। তাহলে এখন দাম কত হলো, আগে দাম দেখো 200 আর 300 কত 500, আর এখন দাম হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে 456 আর 48, 8 আর 6 14, আর 5 আর 4 9 0, মানে 504। আর তখন দাম ছিল 300 আর 200 মিলে 500। তাহলে আগে দাম ছিল 500, এখন হলো 504, তাহলে ক টাকা বাড়লো 4 টাকা বাড়লো, ক টাকাতে, তার মানে ইনক্রিজ হবে, ডিক্রিজগুলো প্রথমে কেটে যাবে, ইনক্রিজ হবে। আর কততে 500-তে, এবার পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই, তুমি দেখতে পাচ্ছ 0। এবার কি হচ্ছে, শুধু 4/5, তা দশমিক নিলে কী হয়ে যাবে 40 হয়ে যাবে, তাহলে 0.5 তাহলে কি হচ্ছে 0.8% ইনক্রিজ হয়েছে। দেখো 500 থেকে 504 হয়েছে, তার মানে বেড়েছে, তার মানে প্রথমে তো ডিক্রিজগুলো কেটে যাবে, ডিক্রিজ অ্যান্সার হতেই পারে না, তা কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাচ্ছে ইনক্রিজ করেছে 0.8%, হ্যাঁ। তো এইভাবে করতে হবে অ্যান্সার, এগুলো কি জাস্ট তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে।
তারপরটা কি বলেছে, দারুণ অঙ্ক এটাও। দেখো কি সোনিয়ার বিয়ে হয়েছে 15 বছর আগে, মানে ওর বিয়ে হয়েছে 15 বছর আগে, তাহলে এখন 2026, 15 বছর আগে 2011 হয়েছে, ওটা এমনি বললাম। তা বর্তমানে তার বয়স বিয়ের সময়কার বয়সের 8-এর 5 গুণ, মানে বর্তমানে তার এখন বয়স 8-এর 5 গুণ যখন বিয়ে হয়েছে তার টাইমে। তাহলে বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, বর্তমানে তার বোনের বয়স কত? তাহলে আমরা ধরছি যখন বিয়ে হয়েছিল তা ম্যারেজ এজ, মানে বিয়ে হয়েছিল তখন বয়স হচ্ছে এক্স, বিয়ে হয়েছে ম্যারেজ প্রেজেন্ট মানে বর্তমান বয়স, সরি তাহলে প্রেজেন্ট এজ। হ্যাঁ, এটা হচ্ছে ম্যারেজ এজ, মানে বিয়ের সময় এজ ছিল 1 বছর, প্রেজেন্ট এজ বর্তমান বয়স হচ্ছে কত? 8-এর 5 গুণ, তাহলে 8x/5। এই দুটোর কি বলেছে কি, এই দুটো দেখো কি 15 বছর আগে বিয়ে হয়েছে, তাহলে ওর 15 বছর আগে বিয়ে হয়েছে, এখন হচ্ছে 15 যোগ করে দিলে আমরা তো প্রেজেন্ট বর্তমান এজ পেয়ে যাবো, তো 8x/5। এটাকে কে বুঝতে পারলে বলো। কী করলাম কি, ওর বিয়ের বয়স এক্স ধরে নিলাম, কি যখন বিয়ে হয়েছিল তখন এক্স, আমাদের অঙ্কে বলে দিয়েছে এবার কি তার যখন বিয়ের বয়স, বর্তমান তার বয়স বিয়ের বয়সের 8-এর 5 গুণ, তাহলে বর্তমান বয়স 8x/5। এবার কি বলছে, তার বিয়ের বয়স ছিল এক্স, তাহলে আমরা 15 যোগ করলাম, তাহলেই তো বর্তমান বয়স পেয়ে যাবো, বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমরা এটাকে জাস্ট গুণ করবো, তাহলে এটা কি হচ্ছে 5x + 75 = 8x, তাহলে কি হচ্ছে 8x মানে 3x = 75, x মানে 3 কত 25-এ 75, এক্স বলতে কি আমরা তার বিয়ের বয়স পেয়ে গেলাম, ঠিক আছে। তার বোনের বর্তমান বয়স, তার বোন কত বলছে, বিয়ের সময় তার বোন ছিল 8 বছরের ছোট, তা তুমি এখান থেকেও বার করতে পারো কি যখন ওর তা ঠিক আছে এখানেই করে দাও, তাহলে 25 থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে তার বোনের বয়স পেয়ে যাবে, কত হয়ে যাবে 17। বিয়ের সময় তার বয়স ছিল 17, তার বোনের বয়স 17-এর সঙ্গে কত যোগ করতে বলেছে, 15 বছর আগে যেহেতু বিয়ে হয়েছে, তাহলে 17-এর সঙ্গে 15 যোগ করে দাও, 17 আর 15 32, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তার বোনের বয়স, বর্তমানে তার বোনের বয়স হচ্ছে 32। তুমি এখান থেকেও বার করতে পারতে কি, আমি এখান থেকে বার করলাম, ঠিক আছে। বর্তমানে তার বোনের বয়স হচ্ছে কত, এক্স বসিয়ে দাও, এক্সের মান 25, তাহলে কত হচ্ছে 5×5 = 25, মানে 40 হয়ে যাচ্ছে। আর প্রথমেই বলে দিয়েছে কি তার বোন তার থেকে কত 8 বছরের ছোট, তাহলে বিয়ের সময় যদি 8 বছরের ছোট থাকে, এখন কি অন্য বছরের ছোট হয়ে যাবে, 8 বছরের ছোট থাকে, তাহলে কত হয়ে যাবে -8 করে দাও, তাহলে 32। তুমি যেভাবে করবে 32ই অ্যান্সার পাবে, বুঝতে পারলে। তো যেভাবে ভাবতে পারো, তোমার ভাবনার উপরে করছে, কিন্তু আমার মনে হয় কি এখান থেকে করা যে এখান থেকেও করা, এখানে ভাগটা আগে যদি তোমার একটু মনে হয় টাইম যেতে পারে, তার জন্য তুমি এখান থেকে করে নিতে পারো, বুঝতে পারলে। তো অ্যাপ্রোচটা হচ্ছে মেন। তারপরটা কি বলেছে দেখো, পড়ো। এটা এইসব অঙ্ক কিছুই না, কি বলে তো তোমার টাইম খাবে, মানে টাইমটা কী করে খেতে হয়, অঙ্ক সহজ হ্যাঁ, কিন্তু দশমিক দিয়েছে, বাই দিয়েছে, করেছে, তো এগুলো আমি বলবো পরীক্ষার সময় যখন করবে তখন কি করবে, এটা প্রথমেই করতে যাবে না। এই অঙ্ক প্রথমে করতে গেলে কি হয়, একটু ভুল হয়ে গেলে তোমার মাথা ঘুরে যাবে, কি এত সহজ অঙ্ক ভুল করে ফেললাম, তার জন্য এইসব অঙ্ক সব সময় লাস্ট অ্যাটেম্পটে করতে যাবে, মানে যখন তোমার সব হয়ে যাবে, কি দেখছো কি আর আমার অন্য অঙ্ক নেই, বাকি নেই, তখন এটা একবার চেক করে নেবে। এইসব অঙ্ক লাস্টের জন্য রাখতে হয়, কারণ কি দশমিক আছে, গুণ আছে, ভাগ আছে, তোমার ভুল হওয়ার চান্সটা বেড়ে যায়। তো ঠিক আছে, চলো দেখবো আমরা কী করে করা যায়। তো দেখতে পাচ্ছ কী আছে এখানে, এরকম দিয়েছে, আমাদের এই ডেলের মান বার করতে হবে, বাট এক্স দিয়ে দেয় অনেক সময়। তো কী হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কি এটা যোগ আছে এটার সঙ্গে, তাহলে আমরা আগে এটার ক্যালকুলেশনটা করে নিই, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 0.99/4, আর এখানে এটা হয়ে যাচ্ছে 0.55/20, তো এটার লসাগু করে দাও, তাহলে কত হয়ে যাবে, এটার লসাগু হচ্ছে 20, তাহলে 5 দিয়ে গুণ করে দিলে এটা কত হয়ে যাবে 5×9=45, 5×9=45, 49, দশমিক দুটোর পর, ঠিক আছে, -0.55, তো এটা কী পাচ্ছ 4.40 লিখলেও হবে, বা 4.4/20, মানে 55 থেকে 95 বিয়োগ করছো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 4.4/20, ঠিক আছে। আমরা এটার ভ্যালু পেলাম, কোনটার, এখান থেকে এইটার, তো এটা তো ওইদিকে গেলে বিয়োগ হবে, তাহলে এটার সঙ্গে আমরা বিয়োগ করে দেবো, তাহলে এটা 99.99 লিখবো, কি আমরা লিখবো 99/100 -4.4/20, তো এই দুটোর লসাগু কত হবে, এই দুটোর লসাগু 100, তো এটা 99, আর এটা কত হয়ে যাচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে, মানে 4×5 = 20, 0.2, 4×5 = 20, 22, তাহলে কত হয়ে যাচ্ছে 22 থেকে 99 থেকে 22 বাদ দাও, তাহলে
77/100। তুমি তাহলে কি এখান থেকে এত দূরের ক্যালকুলেশন করলে 77/100 করলে, তার মানে এটা এবার কি গুণ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের ডেল সমান কি হয়ে যাবে, কি 77/100 ইন্টু 2, এখানে দেখছো 2.2, তাহলে এটা কি লিখবে 22 লিখবে, ওপরে 10 করে দেবে, বা তুমি 2.2 লিখে একটা শূন্য কেটে দিতে, দশমিক কেটে দিতে, তা 10টা কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, আর 11 দিয়ে 22 7 11 77, তাহলে এখানে কত হচ্ছে 7/20, তা 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3.5/10, 3.5/10, তা 10 আছে নিচে, তার জন্য আর একটা দশমিক এদিকে সরে যাবে, তাহলে 0.35, বুঝলে? তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এইসব অঙ্ক যখনই করতে যাবে একটু খেয়াল আর ধ্যান রাখতে হবে, মানে একদম কনসেন্ট্রেশন হাই রাখতে হবে। কারণ কী বলো তো, একটু এদিক ওদিকে আমরা তার জন্য কী করলাম, দেখছি কি এখানে প্লাস আছে, তাহলে এই ক্যালকুলেশনটা আগে করে নিলাম, তাই এটা প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হবে, তাহলে তার জন্য এখানে মাইনাস করে দিলাম। এটা গুণ আছে, তাহলে কী হবে ভাগ হয়ে যাবে। তুমি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন লিখতে গেলে তোমার একটা অঙ্কেই টাইম খেয়ে নেবে, বুঝলে? তো টাইমটাই বাঁচাতে হবে আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কী বলেছে দেখো। এটা হচ্ছে একটু আলাদা, সাধারণত এইসব অঙ্ক খুব কম জনই করে, হ্যাঁ, কারণ কি হয়, জ্যামিতি তো এমনিতেই সবাইকে ভয় লাগে, তো ভয়ের কোনো কারণ নেই। দেখো কী বলেছে, পি হলো আয়তক্ষেত্রে এবিসিডি ভিতরে যে কোনো একটা বিন্দু, মানে এবিসিডি একটা আয়তক্ষেত্র, তার একটা বিন্দু হচ্ছে ভিতরে, তার বিন্দু হচ্ছে পি, যদি পি এ সমান 98, পিবি সমান 91, পিসি সমান 21, আর পিডি এর দৈর্ঘ্য কত। তো কী হচ্ছে, একটা আয়তক্ষেত্র বলেছে, কি পি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, তার ভিতরে যে কোনো একটা জায়গায় বিন্দু, আমি ধরে নিলাম এটা হচ্ছে, এখানে ধরে নিচ্ছি এটা পি। তাহলে কি হচ্ছে আমাদের, ধরো এ বি সি ডি, তাহলে আমাদের কি এটা হচ্ছে পি বিন্দু, তাহলে আমরা এটাকে পি এখানে নাম দিলাম। তাহলে কি হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করছি, এটার সঙ্গে এটা যোগ করলাম, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা, সরি যোগ করলে একটু হলো না, হ্যাঁ, সি এর সঙ্গে যোগ করলাম। তাহলে কি হয়, এটা যখন এরকম কোনো অঙ্ক দিয়ে দেবে ভেতরে, তখন একটা থিওরাম কাজ করে, কি হচ্ছে আমাদের ডাইরেক্ট কি হয়ে যায়, পি এ তার স্কোয়ার প্লাস পিসি তার স্কোয়ার সমান কি হয়ে যায়, পিবির স্কোয়ার প্লাস পিডি এর স্কোয়ার, মানে পি এর স্কোয়ার পিসি স্কোয়ার, মানে এটার সঙ্গে এটার স্কোয়ার এটা। তো দেখো এখানে এবার ভ্যালু বসাবে, কী করে ভ্যালু বসাবে, পি এ সমান কত আছে 98, তার মানে 98 এর স্কোয়ার, প্লাস পিসি মানে কত আছে, পিসি 21 এর স্কোয়ার, আর পিবি কত দিয়েছে 91 এর স্কোয়ার, প্লাস পিডি এর স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, পিডি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন এটার স্কোয়ার করে করতে হবে, আমি বলছি না করতে পারবে না, এটার স্কোয়ার বার করো, ওটার স্কোয়ার বার করো, 21 তো 441, 91 তো কী হচ্ছে, আমি একটা একটু আলাদা করার চেষ্টা করছি। আমি কী করছি, 98 এর স্কোয়ার মাইনাস 91 এর স্কোয়ার প্লাস 441, তার মানে আমি এই দুটোকে আলাদা করে দিলাম। তো এই দুটোকে যখনই আলাদা করলাম, আমরা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে 90 এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে 98 আর 91 কত হয়ে যাবে, এখানে 189 ইন্টু কত, এটার এ প্লাস বি এ মাইনাস বি, এটা কত হয়ে যাবে 7 হয়ে যাবে, প্লাস 441, কে বুঝতে পারলে, এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা ইউজ করে দিলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পিডি এর স্কোয়ার, তো প্রত্যেকটা লাইন তো আর লেখা যাবে না, এখানেও পিডি এর স্কোয়ার। তো 7 দিয়ে এটা গুণ করলে কত হয়ে যাবে, 7 9 63, 3 6 হাতে 7 8 56, 6 62, 2 5 হাতে 62, 2 6 হাতে 7 8 6 13, তাহলে 1323 আর 441, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 আর 3 4, 4 আর 2 6, 4 আর 3 7, মানে 1764 পিডির স্কোয়ার। তাহলে পিডি সমান কী হয়ে যাবে, পিডি মানে এটার স্কোয়ার, তাহলে কী হয়ে গেল, আমার একটাও স্কোয়ার বার করতে হলো না, তুমি এইভাবে করতে পারো প্লাস মাইনাস এটা করে। তা 1764, তোমাকে এবার অপশান দেখতে হবে, সবসময় তো এগুলো মনে থাকে না, যদি মনে থাকে খুবই ভালো। তুমি কি 1600 কার স্কোয়ার জানো, 40-এর স্কোয়ার, 4 4 16, তো ঠিক আছে, এখানে তাহলে 38 কোনো মতে হবে কি, 38 কোনো মতে হবে না, আবার 1700 মানে কিছু আছে অনেক বেশি, এটা 46, এটাও হবে না। এবার তুমি একটা দেখতে পাচ্ছ 41 আর একটা 42, তো 41-এর স্কোয়ার করলে শেষে কি কখনো 4 আসবে, কোনো মতেই আসবে না, তাহলে এটাও, তাহলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 42 অ্যান্সার, বুঝতে পারলে? তো এইভাবে ক্যালকুলেশানগুলোকে একটু সহজ করে নিতে হবে। অনেকে কী করবে 98 স্কোয়ার বার করতে যাবে, 21-এর স্কোয়ার, আমার দরকার কি, আমি তো এটা আনলে এ মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা পেয়ে যাচ্ছি, বুঝলে? তাহলে আমাদের দেখো মুখোমুখি সব হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। তো আমাদের এটা আর স্কোয়ারও বার করতে হলে না, তুমি অপশান টেস্টে বুঝে গেলে। চলো তাহলে নেক্সট।
দেখো কি বলেছে এটা, কি বলেছে এটা দেখো, আগে পড়ো কি। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছিলেন, তিনি এমন দামে বিক্রি করলেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান। বাস, এগুলো আর কিছু দেখার দরকার নেই। লাভের শতকরা 120টি আমের বিক্রয় মূল্য 150টি ক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভের শতকরা তাহলে 120 বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস সমান কি 150 কস্ট প্রাইস ক্রয় মূল্য। তাহলে কি হচ্ছে, আমরা এটাকে কী করে দিই, এসপি বাই সিপি সমান কত হয়ে যাচ্ছে 150 বাই 120। তুমি এখান থেকেই পার্সেন্টেজ বার করতে পারো। তো আমার দরকার কি, এখানে 0 0 কাটছে, এখানে 4 3 4 12, 3 দিয়ে কাটছি, 3 4 12, আর এটা হচ্ছে 5। তো বিক্রয় মূল্য 5, ক্রয় মূল্য হচ্ছে 4। তাহলে লাভটা কত, তুমি কিনেছো 4 টাকায়, বিক্রি করেছো 5, তাহলে 1 টাকা লাভ। কত টাকা ক্রয় মূল্য ছিল 4 ইন্টু 100, তাহলে এটাই তো আমাদের কী হয় প্রফিটের পার্সেন্টেজ। তুমি 4টা কিনেছিলে, বিক্রি করেছো 5 টাকায়, তাহলে কি হচ্ছে 1 টাকা লাভ কিনেছিলে। আমাদের লাভের ফর্মুলা কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 4 25 100, বুঝলে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 25%। আশা করি বুঝতে পারলে। তারপরেরটা কী আছে দেখো কি বলেছে, এটাও ভালো অঙ্ক, এগুলো দেয় পাইপের অঙ্ক। ABC 3টি পাইপ 40 মিনিটে, 20 মিনিটে, 30 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। মানে এ 40 মিনিটে, বি 20 মিনিটে, আর সি হচ্ছে 30 মিনিটে। ট্যাঙ্ক খালি অবস্থায় 3টে পাইপ একসঙ্গে খোলা হলো। হ্যাঁ, ট্যাঙ্কটি যখন খালি ছিল তখন 3টে পাইপ খোলা হলো। ABC যথাক্রমে পি, কিউ আর রাসায়নিক দ্রবণ সরবরাহ করে। মানে এ পি ভরে দিয়েছে, বি কিউ ভরেছে, আর সি আর পরিমাণ ভরেছে। হ্যাঁ, বলছে 9 মিনিট পরে কিউ এর দ্রবণের অংশ কত, মানে 9 মিনিট পরে কিউ কত আছে। তাহলে আমরা কি দেখছো, এটা কি করব আমরা, এটাও সেই মানে যেরকম কাজের আর দিনের করলাম না, সেরকম। এ হচ্ছে কত, এ বলেছে 40, বি বলেছে 20তে হচ্ছে, আর সি হচ্ছে 30-এ। তো এদের লসাগু কত, তুমি শূন্যর কথা বাদ দাও, 3 4 2 এর লসাগু কত 12 হয় কিনা, তাহলে এটা লসাগু হয়ে যাবে 120। 3 4 12, বাস লসাগু আর কী করবে তুমি এখানে 120। এবার কত হচ্ছে 4 120, 3 4 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 3 4 12। তার মানে কি বললাম, তাহলে আমি এখানে যদি অঙ্কটা আগের যে অর্কের একটা অঙ্ক করলাম সেম এখানে, কি এতদিনে কাজ করে বি এতদিনে, তাহলে 120টা কী বলো তো এখানে টোটাল অর্ক ওখানে বলেছিলাম, তাহলে এখানে টোটাল ক্যাপাসিটি মানে টোটাল ট্যাঙ্কে 120 লিটার ধরো জল ভরে। তো বলছে 40 মিনিট ধরে জল ভরেছে, তাহলে 1 মিনিটে কত হচ্ছে, 1 মিনিটে নিশ্চয়ই 3 লিটার হচ্ছে। বি 1 মিনিটে 1 মিনিটে যদি 3 লিটার ভরতে পারে তবেই তো 3 4 12 120 হচ্ছে, ঠিক কি না। 1 মিনিটে যদি বি 6 ভরতে পারে তবেই তো 20 মিনিটের ট্যাঙ্কটি ভর্তি করবে। ওটাই তো বলেছে কি 1 মিনিটে 40 মিনিটে, আর বি 20 মিনিটে, আর সি 30 মিনিটের ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। তো এইরকমভাবে তাহলে কি এটা 1 মিনিটের ওখানে 1 দিনের কাজ করেছিলাম, বুঝলে। ঠিক আছে, এবার বলেছে ভরেছে পি পরিমাণ, কিউ পরিমাণ, আর পরিমাণ। তো এটা তো আমরা জানি না পি কিউ আর। তো বলেছে 9 মিনিট পরে কিউকে ভরেছিল বি। তাহলে আগে আমরা 9 মিনিটের ট্যাঙ্কটা চলেছে, তবেই তো 9 মিনিটের আমাদের বার করতে দিয়েছে। তাহলে 9 মিনিটে আমরা দেখতে পাচ্ছি কি যদি 3 জনের, এই 3 জনে কত হচ্ছে 9 মিনিটে, আফটার 9 মিনিট, হ্যাঁ আফটার 9 মিনিট 3 জনে কত ভরেছে দেখো, 9 মিনিট ইন্টু 6 আর 3 9, আর 4 13, এটাই তো ভর্তি করবে ওরা। 9 মিনিটে 1 মিনিট 9 মিনিটে 27, ওটাও বার করতে পারো, এর আলাদা আলাদা, তো আলাদা আলাদা বার করাচ্ছে, 3টাকে যোগ করে দাও, 9 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাবে, আমরা আর গুণ করলাম না, 117 হবে। তুমি গুণ করতে পারো 117। আবার কিউকে ভরেছে, কিউ এরই তো পরিমাণ চেয়েছে, কিউ ভরেছে বি, তাহলে বি এর 9 মিনিটে কত হবে, বি 9 মিনিটে 9 ইন্টু কত, 1 মিনিটে ঘরে 6, তাহলে 6। তাহলে কি হয়ে যাচ্ছে, এটাই তো বলেছে কি কত অংশ হবে। তাহলে কি করবে, এটা আর কি গুণ করার দরকার ছিল, এটা বা এটা করে দাও, তাহলে এখানে 9 9 কেটে যাচ্ছে, তাহলে কি 13/6, 13/6, সরি এটা এরকম হবে না, একটু আলাদা হয়ে গেল। কি বি কত ভরেছে, তাহলে কি হবে, বি এর পরিমাণটা থাকবে ওপরে, আর টোটাল হচ্ছে 9 ইন্টু 13। কে বুঝতে পারলে না, টোটাল তো এত, মানে 9 মিনিটে 3 জন মিলে এত ভরেছে, তো আমি 117 আর লিখলাম না, কাটাকুটি যেহেতু করতে হবে তা গুণ করে দরকার কি। আবার বি দেখতে পাচ্ছি এখানে কি 9 ইন্টু 6, তাহলে বি এর পরিমাণটাই তো চাইছে, তাহলে 9 9 কেটে যাচ্ছে,
6/13 অংশ কি 6/13 অংশ বি ভরেছে অ্যান্সার এ। তুমি ওটাও করতে পারতে, উল্টে দিতে পারতে, বুঝলে? তো এইরকমভাবেই অ্যান্সারটা হবে কি, এই অঙ্কগুলো এইরকমভাবে করলে সবচেয়ে সহজ। চলো নেক্সট কি, তুমি এটাও ভাবতে পারতে কি দুজনেই তো 9 ভরছে, তাহলে আমরা 1 মিনিটেরই বার করে নেব। 1 মিনিটেও কি ও 6 আর টোটাল হচ্ছে 13, ওটাও বার করতে পারতে। হ্যাঁ চলো তারপরেরটা কি আছে দেখো, ত্রিকোণমিতি দিয়ে দিয়েছে। ত্রিকোণমিতি দেখে কেউ ঘাবড়াবে না, খুব সহজভাবে হয়। কি হচ্ছে tan θ সমান 12/5। তো tan θ এগুলো লেখার কিচ্ছু দরকার নেই, 12/5 মুখে মুখে অঙ্ক হবে এটা। তো tan θ মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব তা পারপেন্ডিকুলার আর ভূমি বলতে বেশ। তা তুমি লম্বর ল লিখতে পারো, নাও যদি বাংলাতে লিখতে চাও লম্বর ল, আর ভূমির ভ লিখতে পারো। তা লম্ব হচ্ছে শর্ট, আমাদের তাড়াতাড়ি করতে হবে না, আমাদের MCQ অঙ্ক, তো শুধুই পুরো লেখার দরকার নেই, আমাদের উত্তর দেখে আর নাম্বার দেবে, আমাদের কীভাবে করেছো সেটা দেখে নাম্বার দেবে না। তা আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার, তাহলে কি হয় আমরা এটা কি হয় ট্রিপলেট হয়। ট্রিপলেট কাকে বলে, কি যে সমকোণী ত্রিভুজের আর 90 সমকোণী ত্রিভুজের কি তিনটের যোগফল, মানে লম্বের যোগফল আর ভূমির যোগফল, ভূমির স্কোয়ারের যোগফল আর লম্বের স্কোয়ারের যোগফল, সেটা অতিভুজের। তাহলে কি হচ্ছে এখানে লম্ব আর ভূমি, তাহলে 12 কত হয় 144 আর 25 কত হয় 100, এটার স্কোয়ার বার করে দিলেই আমরা পেয়ে যাব অতিভুজের। অতিভুজকে আমরা কি বলি হাইপোটেনিয়াস। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 169, এটা হয়ে যাবে 13। তো যখন এইরকম দেবে তোমার এইরকম এগুলো প্র্যাকটিস করতে করতে অলরেডি হয়ে যাবে কি 5 আছে 12 আছে, তার মানে নিশ্চয়ই ওটা 13 হবে। হ্যাঁ এগুলো করার দরকারই পড়বে না যদি তুমি প্র্যাকটিস যথেষ্ট করে থাকো। হ্যাঁ তো কি হচ্ছে কি লম্ব ভূমি, তাহলে আমরা 13 পেয়ে গেলাম, এটা হয়ে গেল অতিভুজ। আর আমাদের কী চেয়েছে সেক থিটা। সেক থিটা মানে কি বলো তো, কস থিটার উল্টো। এবার আমি অত আর ডিটেলস বলছি না, সেক থিটা মানে কস থিটার উল্টো, তো কস থিটা বার করবে অত দরকার নেই। আর সেক থিটা মানে হয় অতিভুজ বাই ভূমি, আর কস থিটা মানে হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি অতিভুজ কত 13, আর ভূমি কত, ভূমি আমরা পেয়েছি 5, অ্যান্সার এ। বুঝতে পারলে? এবার তুমি যে কোনো এখান থেকে তুমি সব কিছু বার করতে পারবে। এবার তুমি যদি এখানে তোমাকে বলতো কি সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কথাতে বলছি, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 12, অতিভুজ মানে 13, তাহলে 12/13। বুঝলে? এইরকমভাবে আমাদের কী করা যায়, এগুলো করা যায়, সবই তুমি বার করতে পারতে। চলো নেক্সট কী বলেছে, হ্যাঁ এটা দেখে অনেকে ঘাবড়ে যাবে কি কী করবো, কী হবে না হবে, কিছুই না। কি বলেছে 1/20 ইজ হট পার্সেন্টেজ অফ 10/40। তো সোজা ডাইরেক্ট বলেই তো দিয়েছে, আমাদেরকে কিছু এক্সট্রা করতে বলেনি, আমাদের বলেছে 1/20 কত পার্সেন্ট হচ্ছে 10/40 ইন্টু 100। তা যখন এরকম দেবে তো কী হচ্ছে, আমরা এত কিছু কী করবো 1/20 ইন্টু 40/10 ইন্টু 100। তো কী হচ্ছে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য মিলে 100 কেটে গেল, আর 2 20 বাস, তাহলে কী হয়ে যাচ্ছে 20%। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কিছুই না। এটা হচ্ছে কত পার্সেন্ট এটার বলেছে, তাহলে ওটা বাই এটা ইন্টু 100, বাস আমরা কি এ করে দিলাম, এটা কি হয়ে যায় উপরে উঠে যায়, তার জন্য 40/10, বাস কাটাকুটি। চলো নেক্সট, এগুলো হচ্ছে ফ্রি নাম্বার বলে না, ফ্রি নাম্বার। দেখো এটা কি বলেছে, কি স্মৃতি 21 কিলোমিটার পার আওয়ার বেগে একটি শপিং মলে যায় এবং 69 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, পুরো যাত্রার গড় বেগ। তো কি হচ্ছে, আমরা গড় বেগের ফর্মুলা কি জানি, গড় বেগের যদি ফর্মুলা মনে রাখো কি হচ্ছে 2ab/a + b, এটাই। তাহলে কী করবো আমরা, বা গড় বেগের আরও একটা ফর্মুলা, এটা কি হয় টোটাল টাইম না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা থেকে এটা বার হয়। হ্যাঁ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা থেকে এই ফর্মুলাটা বার হয়। তো আমরা এখানে যদি ফর্মুলা মনে রাখতে পারি ডাইরেক্ট, তাহলে 2 ইন্টু এ বলতে কত 21, বি বলতে 69, আর আমাদের যোগফল কত 70 90। তাহলে কোন কাটছে কি দেখো 3 দিয়ে কাটছে, তাহলে এখানেও 3 দিয়ে একবার কাটছে, এখানেও 3 দিয়ে একবার কাটছে, তাহলে আমরা 9 দিয়ে কেটে দিচ্ছি 10, তাহলে 3, এটা হচ্ছে 7 পাবো এখানে, আর এখানে 23 পাবো। বুঝতে পারলে? একবারে আমি এই 3 দিয়ে একবার এটাকে কাটলাম, এই 3 দিয়ে একবার এখানে কাটলাম, নিয়ে ডাইরেক্ট 9 দিয়ে কেটে দিলাম, নিচে 10 পেয়ে গেলাম। আর আমরা কাটাকুটি করবো না, কি 2 দিয়ে তো স্যার কাটছে, এটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কি হচ্ছে আমাদের
দরকার হচ্ছে দশমিক অ্যান্সার আছে, তো 10 যখন 10 নিচে আসে তাহলে আমাদের এটাকে ছাড়খাড় করে লাভ কি, আমরা তো আবার ভাগ করতে হবে, ডাইরেক্ট দশমিক বসিয়ে দেবো। তাহলে দেখো 23 দুগুণ 46 ইন্টু 7 আর নিচে 10, তাহলে দেখো সবের শেষে কি 6 7 42, তো শেষের 2 হবে, তো এই দুটো তো তুমি দেখতেই পাচ্ছ, তো ওকে আমাদের করতেই হবে যেহেতু দুটোতেই 2 আছে। তাহলে কত 6 7 42-এর 2, 4 হাতে 4 7 28 আর 4 32, তাহলে 32.2, কারণ 10 ছিল তার জন্য এখানে, বুঝতে পারলে? তো এটাই ফর্মুলা কী করে আসছে, ফর্মুলা ওইভাবেই আসছে কি টোটাল, কী বললাম টোটাল ডিস্টেন্স, তাহলে আমরা একবার যাচ্ছে একটা শপিং মলও, একবার যাচ্ছে একবার আসছে, ঠিক আছে? তাহলে যাচ্ছে যে জায়গাটা ডি যাচ্ছে ডি আসছে, তাহলে কী হয়ে যাবে 2D টোটাল ডিস্টেন্স, আর টোটাল টাইম ডি বাই একটা বেগে ধরো আসছে কত 21 বেগে যাচ্ছে, এটাই তো টাইম পেয়ে যাবো, কি যেতে কত টাইম লাগছে, ডিস্টেন্স বাই স্পিড বার করছি 69, তো এটা করলেই তো ওটা হয়ে যাবে। দেখো এই 2টা থাকবে, ডিডি সব কেটে যাবে, 2 × 21 × 69, আর এটার লসাগু 21 আর 69ই হবে, তাহলে কী হয়ে যাচ্ছে 21 + 69, বুঝলে? তো ওটাই জাস্ট এইরকমভাবে এসছে, এটারই অ্যাডভান্স ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ চলো তারপর এটা কী বলেছে দেখো, এটা অনেকেই এ করবে এই টাইপের অঙ্ক, সাধারণত কোঅর্ডিনেট জিওমেট্রি বলে এগুলোকে। হ্যাঁ তো সাধারণত অনেকেই ছেড়ে যায়, এগুলো ছাড়ার কোনো জায়গা নেই, কারণ কম্পিটিশান হাই এখন। তো এটা আমরা যখনই এরকম দিয়ে দেবে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পেন্টাগন, পেন্টাগন মানে বা পঞ্চভুজ, এখানে তো বাংলাতেও লেখা আছে, হ্যাঁ তো পঞ্চভুজ, তো কি বলেছে এটা একটা আমরা ফর্মুলা যখনই দেখবে কি এরকম এরিয়া বার করতে দিয়েছে, তখন কি হয়ে যাচ্ছে আমরা একটা উপপাদ্য করব সোলেস, কি বললাম সোলেসের থিওরাম অ্যাপ্লাই করব। হ্যাঁ সোলেসের থিওরাম বা ফর্মুলা অ্যাপ্লাই করব। তা লেস মানে কি, লেস আমরা জানি জুতোর যে দড়িটা বাঁধি সেটাকে তো লেস বলে অনেকে, না তো এই বানান না অবশ্যই। হ্যাঁ তো কী হয় এইরকমভাবে বাঁধি, এইরকম করে বাঁধি, তো দেখো এইরকমভাবে অঙ্কটা করব। কি হচ্ছে এটা দেখো আমরা কি লিখে দিচ্ছি, এইরকম একটা কি হচ্ছে দুটো পয়েন্ট, প্রথমে কি হচ্ছে 0 0, তারপরে হচ্ছে পয়েন্টটা হচ্ছে 6 0, তারপরে হচ্ছে 8 3, ভার্টেক্সগুলো দিয়েছে এটা, তারপরে হচ্ছে 4 7, তারপরে হচ্ছে 0 4। কি আমরা দড়ি তো দুটো দিয়ে শুরু করি, তো শেষ দুটো লিখতে হবে, মানে শেষে যে প্রথম যেটা আছে ওটাই, মানে দড়িতে আমরা প্রথম দিয়ে ভরি জুতোটা, তারপরে সে ওই দুটো তো থাকে, তা 0 0 দিয়ে মানে প্রথম পয়েন্ট দিয়ে শুরু করেছি, প্রথম পয়েন্ট দিয়ে শেষ করেছি। এবার কি করব দেখো এবার কি করব, তা সোলেস বলছে কি একবার তুমি আপওয়ার্ড যাও একবার ডাউনওয়ার্ড যাও। হ্যাঁ আপওয়ার্ড বলতে কি এটার সাথে এটার গুণ, তাহলে এটার সাথে এটার গুণ করলে 0, এটার সাথে এটার গুণ তাহলে কত হচ্ছে 18, এটার সাথে এটার গুণ তাহলে 7 8 56, এটার সাথে এটার গুণ 4 4 16, আর এটার সাথে এটার গুণ 0, ওটা লেখা দেয়। তো এটা কত হয়ে যাচ্ছে, আপর যখন গুণ করলাম তখন কী পেয়ে যাচ্ছে দেখো 18 আর 26 না 18 আর 16 হচ্ছে 34, 34 আর 56 হয় 90, এটা আপওয়ার্ডে পেলাম। আপওয়ার্ড প্রোডাক্ট মানে উপর থেকে নিচের দিকে। এবার ডাউনওয়ার্ড প্রোডাক্ট এটার সাথে এটার সাথে এটার, তাহলে 6 সাথে 0 গুণ করলে 6 না 0 সরি 8 সাথে 0 গুণ করলে 8, 4 সঙ্গে 3 গুণ করলে 12, 0 সঙ্গে 7 গুণ করলে 0, 0 সঙ্গে 4 গুণ করলে 0, তাহলে এখানে আমরা শুধু পেলাম 12। আপওয়ার্ড প্রোডাক্ট ইউপি লিখতে পারো, আপওয়ার্ড প্রোডাক্ট এটা, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড প্রোডাক্ট। ডাউনওয়ার্ড প্রোডাক্ট। তো আমাদের এরিয়ার ফর্মুলা কি, এরিয়া হাফ দিয়ে হয় সাধারণত, বা ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু মড, এটা হচ্ছে কি আপওয়ার্ড প্রোডাক্ট মাইনাস ডাউনওয়ার্ড প্রোডাক্ট, এটাই হচ্ছে সোলেসের ফর্মুলা। তাহলে কি হচ্ছে হাফ ইন্টু 90 মাইনাস 12, 90 মাইনাস 12, এটা মডের মানে কি হয় পজিটিভ সাইনটা আমরা নেব, অনেক সময় কি আপওয়ার্ডটা দেখতে পাবো কি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে, ডাউনওয়ার্ডটা বেশি, তার জন্য মড মানে নেগেটিভ সাইন আমরা নেব না। তাহলে কত হয়ে যাচ্ছে হাফ ইন্টু 78, তা 78 কাটাকাটি করলে কত হয়ে যাবে 39, 39 দুগুণ 78, তো কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 39 স্কোয়ার ইউনিট। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। হাফ ইন্টু হাফটা লাগাতেই হবে, এখানে যদি অনেকে 78 লাগা থাকে অনেকে 78 করে লিখে চলে আসতে পারে যদি এই ফর্মুলাটা ঠিকঠাক মনে না রাখতে পারে। তো এটা হচ্ছে সোলেসের ফর্মুলা, সোলেস লেস থেকেই মনে রাখবে। চলো তারপর একটা কী বলেছে দেখো, একটি পাত্রে 2 পঞ্চমাংশ নীল তরলে পূর্ণ, অবশিষ্ট অংশের
1/3 কালো তরলে পূর্ণ করা হলো, এরপর অবশিষ্ট অংশের 5/6 হলুদ তরলে পূর্ণ করা হলো, বাকি হচ্ছে 4.2 লিটার সাদা। পাত্রটির মোট ধারণ ক্ষমতা কত? তাহলে দেখো আমি একটা কথা বলছি কি, আমি বলছি কি তোমার কাছে এক অংশ কিছু আছে, সেখান থেকে 3/5 হচ্ছে সাদা, 3/5 হচ্ছে সাদা। তাহলে সাদা আর কালোর একটা সলিউশন আছে, হ্যাঁ, সাদা আর কালো, তার মধ্যে সাদাটা হচ্ছে 3/5, সাদাটা হচ্ছে আমি কি বলছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো এটা হোয়াইটটা হচ্ছে 3/5, তো ব্ল্যাকটা নিশ্চয়ই কত হবে 2/5। বলে কী করে পাচ্ছেন? এখানে তুমি দেখো কি এটা আমরা বিয়োগ করবো, কি বিয়োগ করলেও হবে, দেখো বিয়োগ করলে কি 5 - 3, তো ওটা। আর এখানে তুমি দেখতে পাচ্ছ কি টোটাল 5, তার মধ্যে হোয়াইট হচ্ছে 3, তাহলে বাকি কত 2, তাহলে 2/5। এইরকমভাবে ভাবতে হবে, হ্যাঁ, মানে টোটালটা হচ্ছে 5, তার মধ্যে 3 তো অন্য কিছু একটা আছে, তাহলে অপর কী হবে, এটা 2 থাকবে, তবেই তো 5 হচ্ছে। চলো এবার অঙ্কে আসি, অঙ্কে এবার আসি কি আমাদের ধরে নিচ্ছি কি পাত্রটির মোট ধারণ ক্ষমতা এক্স, যাকে ভোলা যায় না। ঠিক আছে, এক্সকে ভোলা যায় না, ঠিক তো। হ্যাঁ, তারপরেরটা কী হচ্ছে দেখো কি বলেছে, 2/5 কন্টেনার ফিল্ড উইথ ব্লু লিকুইড, বা 2/5 নীল তরলে পূর্ণ। তাহলে 2/5 তো নীল, আমাদের শেষে বলেছে সাদা আছে, তা 2/5 যদি কি হয়ে যায় নীল আছে, বাকি তার কত হবে 2/5 বাকি থাকবে 3/5, বাকি যেটা আছে কি আছে সেটা আমরা জানি না, বলছে নীল তরল হচ্ছে 2/5, তাহলে বাকিটা কি হচ্ছে 3/5, তাহলে আমরা নীলটা তো বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে বাকিটা থাকলো। এবার অবশিষ্ট অংশের বাকি অংশের 1/3 হচ্ছে কালো, তা অবশিষ্ট অংশের 1/3 কালো, তাহলে 1/3 যদি কালো থাকে তাহলে বাকি কত থাকবে 2/3, যা আছে কালোটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার তারপর বলছে অবশিষ্ট অংশের, মানে এই অবশিষ্ট অংশের 5/6 অংশ হচ্ছে হলুদ, তাহলে 5/6 যদি হলুদ হয় বাদ বাকি কী থাকবে 1/6 সেই অংশ, বাকিটা হচ্ছে সাদা। তাহলে এটাই তো বলে দিচ্ছে আমরা, তাহলে এটাই তো বাকি পেয়ে গেলাম, তো এটা হচ্ছে 4.2। এই অনলাইনে কে বুঝতে পারলে এটা বলো। তা কী বলছে, আমি কি বলতে চাইছি কি, আমরা ধরে নিলাম টোটালটা হচ্ছে এক্স ছিল, হ্যাঁ, এবার বলছে 2/5 অংশ হচ্ছে নীল, তাহলে 2/5 যদি নীল হয় বাকিটা কত 3/5, তবেই তো 5/5 এক হচ্ছে 2 আর 3 মিলে। এবার তারপরে বলছে অবশিষ্ট অংশের 1/3 কালো, তাহলে 1/3 অংশ যদি কালো হয় বাকিটা কত হবে 2/3, তাই বাকি অংশেরই তো আবার বলছে 5/6 অংশ, তাহলে বাকি অংশের 5/6 যদি হলুদ হয় তাহলে আমরা হলুদটা তো দরকার নেই, হলুদটা বাদ দিয়ে দেবো, তার জন্য 1/6, সেটা হচ্ছে সাদা, আর সাদাটা হচ্ছে 4.2 লিটার। এবার কাটাকুটি করো, দেখো 3 আর 2 কেটে কত হয়ে যাচ্ছে 6 কেটে যাচ্ছে, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে এখানে 4.2 ইন্টু 3/5 15, তুমি 15 2 30 দশমিক হয়ে গেল, 4 15 60, 63.0, তার মানে কত 63 লিটার। বুঝতে পারলে? তাই এগুলো অনলাইনের মেথড বলে, এইরকমভাবে ভাবতে হবে। তুমি যদি ভাবতে না পারো এরকমভাবে কি আমি 1 দিয়ে প্রত্যেকটা বিয়োগ করবো, সকাল হয়ে যাবে, অঙ্ক হবে না, অঙ্ক হলেও নাম্বার পাবে, কিন্তু একটা অঙ্কের নাম্বার পাবে, পুরো সব অঙ্ক তো কমপ্লিট করতে হবে, তোমার টাইমই কত থাকে, টাইম তো খুব কম থাকে। চলো তারপরেরটা কী হচ্ছে, কি বলেছে নিচের, এটা তো পাতি অঙ্ক দিয়ে দিয়েছে, নিচের কোন অনুপাতটি 3/2 সমতুল্য, মানে 3/2 কোথায় আসছে, এখানে আসবে কি, এখানে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে দেখো, পাতি অঙ্ক এত করার দরকার নেই, তুমি কত, এটা 26 আর এটা 17, আর কাটবে কি, কাটবে না, আর 17 প্রাইম নাম্বার, এখানে কত দিয়ে কাটছে 18 দিয়ে কাটছে, দেখো 3 18 54 আর 18 2 36, এটা 53, আর কাটছে কি, কাটছে না, এটাও কাটছে না, তাহলে কি হচ্ছে আমাদের অ্যান্সার এটা। তাহলে তো দেখে দেখে এগুলো অঙ্ক, এগুলো পাতি অঙ্ক যাকে বলে, লেখারও দরকার পড়ে না। তারপরটা কি বলেছে দেখো, এটা হচ্ছে একটা টাইম খেকো অঙ্ক, তা নিজে আগে চেষ্টা করো, তারপরে আমি কী করে করছি সেটা দেখো, কি নিজের চেষ্টা আর আমার অঙ্ক করার মধ্যে ডিফারেন্সটা কোথায়, নিশ্চয়ই কিছু একটা থাকবে, তো ওই ডিফারেন্সটাই তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো দেখো আমাদের এখান থেকে ভাগ দিয়েছে, তাহলে আমাদের কি এত দূর প্রথমে করার দরকার, আমাদের প্রথমে এই শেষ অঙ্কটা করার দরকার, শেষ জায়গাটা। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ কি 0.5 লেখা আছে, তো 0.5 লিখবে কি, বলে না 0.5 আমরা কেন লিখবো, মাইনাস তো আছে 0.5 লিখবো না, আমরা 1/2 লিখবো, মাইনাস এখানে কত 4 আর 1 কত 5/2 মাইনাস 1/12। তো তুমি এবার কি বলবে কি, লসাগু করবো স্যার, লসাগু করে বাচ্চারা, আমরা করবো একটু অ্যাডভান্স, কি হচ্ছে এখানে 2 সঙ্গে কত গুণ করলাম 6, এখানে 6, তাহলে 12 হয়ে গেল, 12 30 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল 1 আর এখানে 12 পাচ্ছি, তার মানে এখানে 29 হচ্ছে, 30 মাইনাস 1 এটা হয়ে যাচ্ছে 29, আর নিচে এটা হচ্ছে 12 সঙ্গে এখানে 2 24, এটা পেয়ে গেলাম এই জায়গাটার ভ্যালু, এখান থেকে এই জায়গাটার আমরা ভ্যালু পেয়ে গেলাম, মাইনাস এটা আছে, তাহলে কি হচ্ছে দেখো 4 4 5/4, তাহলে 5/4 মাইনাস 29/24, এত কিছু লেখার দরকার নেই, এখানেই তুমি করবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানেও কি হচ্ছে 24 আছে, তাহলে এটার সঙ্গে কত গুণ করবো 6 গুণ করবো, 4 6 24, এখানেও
6, তাহলে 5 6 30 আর এখানে 29, তাহলে কত 1/24 পেয়ে গেলাম এটার ভ্যালু, এখান থেকে পেয়ে গেলাম 1/24। এটা আবার ভাগ দিয়েছে, দেখো তাহলে আগে এটা আমরা করি। 3 4 12 কত হচ্ছে, 3 4 12 13, 13/4। এটা আবার ভাগ দিয়েছে, ভাগটাকে গুণ করলে 24/1 হবে, তার নিচে 1 লিখতেও পারো না লিখতে পারো। এবার কি হচ্ছে, 4 দিয়ে এটা কাটছে, 4 6 24, 6 13 78, তাহলে আমরা ওপর পুরোটা থেকে পেলাম 78। আর তুমি এখানে দেখতেই পাচ্ছ কি এটা 3 দিয়ে কাটছে, তাহলে এটা 3 ওপরে গুণ হবে, তাহলে 78-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হবে, এখানেও তুমি 3 মাল্টিপ্লাই করতে পারো, তাহলে কি 3 8, দেখো সবেই শেষে 4 দিয়ে দিয়েছে, 3 8 24, ঠিক আছে, 3 7 21 আর 2 23, 234, বুঝলে? তো এইভাবে এই টাইপেরগুলো করতে হয়, তাহলে তুমি একটু তাড়াতাড়ি করতে পারবে। তুমি যদি 0.5 লিখো, এখানে এটা লিখো, তাহলে বারবার লিখতে লিখতেই টাইম শেষ। হ্যাঁ, তো টাইমটাকেই তোমার মেনটেন রাখতে হবে। তারপরটা কি বলেছে দেখো, নিজে পড়ো আগে। কি 6,800 টাকার বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের পরে মোট পরিমাণ। তো দেখো আমরা এখানে সবাই বলবো চক্রবৃদ্ধি সুদ ফর্মুলা, অত বড় ফর্মুলা ক্যালকুলেশন করতে হয়, আমি বলবো চক্রবৃদ্ধি সুদের ক্যালকুলেশন সবচেয়ে কম। তা দেখো এখানে কত বলেছে, 15%, 15%টাকে বার করো, সরি 25 না, 15%টাকে বার করো। 15% বার করা মানে কত, 3/20, এটা হয় কি না? তো আমরা 20-তে 3 পাচ্ছি, 20-তে 3 পাচ্ছি ইন্টারেস্ট, তাহলে 20 থেকে কত হয়ে যাচ্ছে বলে 3 না 23, এটাই তো আমাদের কম্পাউন্ড হয়ে যাচ্ছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের। কিন্তু ইন্টারেস্টটা যদি এবার বিয়োগ করো 3, কম্পাউন্ড ইন্টারেস্ট 3, এটা 1 বছরের জন্য, কিন্তু আমাদের এখানে কত বলেছে 2 বছর, তাহলে এখানে আমরা কি করে দেবো, স্কোয়ার করে দেবো, 2 বছরের জন্য স্কোয়ার, তাহলে 20-এর স্কোয়ার 400 আর 23-এর স্কোয়ার 529। এখানে আমাদের কি মোট পরিমাণটা চাইছে, এবার যদি চক্রবৃদ্ধি সুদটা চাইতো তাহলে এখান থেকে এটা আমরা বিয়োগ করতাম, নিয়ে কত 129টা, ওটা হতো আমাদের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এখানে আমাদের বার করতে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ, আমাদের বার করতে দেয়নি, তো আমাদের ওটা বার করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য ওটা বললাম। আমাদের তাহলে কি এটা কত টাকা ছিল, 6,800, তো দেখো 0 0 কেটে যাচ্ছে, 17 দিয়ে গুণ করলে 413 68, ঠিক আছে। এটা তাহলে এটাও তোমার 17 দিয়েই গুণ করতে হবে, 17 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো শেষে কী আছে, একটা 6 আছে, একটা 3 1 1, তা তুমি বেশিরভাগ ক্ষেত্রে দেখবে শেষে এই দুটোই আসার চান্স বেশি। তাহলে কি 17 9 কত হয়, 17কে 9 দিয়ে গুণ করলে হয় 153, গুণ করার টেকনিকটা দেখে নাও, 153 আমি 15 হাতে রেখে দিলাম। এবার 17 দুগুণা 34, 34 আর 15 কত হয়, 34 আর 15 হয় 49, 4 হাতে থাকলো, তাহলে 9 3 9 3 এখানেও দিয়ে দিয়েছে, খেলে দিয়েছে অঙ্কে। এবার 17-এর সঙ্গে 5 গুণ করো, 5 17 85, 85 আর 4 89, 8 9 9 3, 8 9 9 3, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এটা। তো তারপরে কি আছে, তো আর কিছু নেই, এটাই আমাদের শেষ অঙ্ক ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাও। এতগুলো 25টা অঙ্ক করলাম, কীরকম লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের জন্য, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। কোন পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই বলো, তাহলে সেই পরীক্ষার আমরা কী করবো, ম্যাথ আর রিজনিংয়ের সিরিজ নিয়ে আসবো। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথস মহব্বত, সেখানে কি হচ্ছে গিয়ে চ্যানেলে দেখতে, আর অনেকেই ফেসবুক থেকে করতে পারে না, ক্লাসগুলো ঠিকঠাক হয় না, তো আমার কি আছে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে এটা হচ্ছে চ্যানেল। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ, কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।